ইতালি দূতাবাসে মাসের পর মাস আটকা 20,000 বাংলাদেশের পাসপোর্ট। বন্ধ হতে পারে দেশটিতে শ্রমবাজার। 20% ওয়ার্ক পারমিটই নকল, বলছেন রাষ্ট্রদূত। যুক্তরাষ্ট্রের পাশাপাশি ইউরোপেও কমছে বাংলাদেশ থেকে তৈরি পোশাক রফতানি। ভালো অবস্থানে চীন, ভিয়েতনাম। উৎপাদন থেকে রফতানি, পুরো প্রক্রিয়াকে গুরুত্ব দেওয়ার তাগিদ। চাঁপাইনবাবগঞ্জ থেকে আম রফতানি শুরু। 600 কেজি হাড়ি ভাঙা আম গেল সুইডেন। মৌসুমের শেষেও দিনাজপুরে জমজমাট বিজুর বেচাকেনা। অপ্রাতিষ্ঠানিক খাতে অবদান সত্ত্বেও ভাসমান ক্ষুদ্র ব্যবসায়ীদের খবর রাখে না কেউ। মেনে না ব্যাংক ঋণ সহ আর্থিক সহায়তা। মূল স্রোতে আনতে প্রয়োজন সুষ্ঠু ব্যবস্থাপনা। এবং ঈদের আগে থেকেই বাড়ছে কাঁচামরিচের ঝাল। কেজি ছাড়িয়েছে 300 টাকা। পেঁয়াজেও ঝাঁঝ, বিক্রি হচ্ছে 80 থেকে 90 টাকায়। কোরবানির পর মুরগির দাম নেমেছে 170-এ। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজনের সময় বাণিজ্যে আপনাদের সঙ্গে আছে আমি ইমদাদুল হক। ভিসা পেতেই লাগছে 6 মাস থেকে 1 বছর পর্যন্ত। ঢাকার ইতালি দূতাবাসে আটকে আছে 20,000 বাংলাদেশের পাসপোর্ট। 10 থেকে 12 লাখ টাকা খরচ করে নেয়া অনেকের ওয়ার্ক পারমিটের মেয়াদও শেষ হয়েছে। বাইরে সভাপতি বলছেন, সময় মতো বৈধ কর্মী পাঠানো না গেলে ইউরোপের সবচেয়ে বড় শ্রমবাজার বন্ধ হওয়ার ঝুঁকিতে পড়বে। প্রতিমন্ত্রী জানালেন, প্রয়োজনীয় ব্যবস্থা নিতে তাগিদ দেওয়া হয়েছে ঢাকার ইতালি দূতাবাসকে। যেমন রিপোর্ট, ছবি তুলেছেন মিজানুর রহমান। ভূমধ্যসাগর পাড়ের দেশ ইতালি বাংলাদেশি কর্মীদের জন্য ইউরোপের সবচেয়ে বড় শ্রমবাজার। অবৈধ পথে অভিবাসন, শ্রম ভিসা কেনাবেচা সহ দুর্নীতির কারণে 2012 থেকে 2020 সাল পর্যন্ত টানা 8 বছর বাংলাদেশি কর্মী নিয়োগ প্রক্রিয়া বন্ধ রাখে ইতালি সরকার। 2021 সালে পুরোদমে আবারও চালু হয় শ্রমবাজারটি। জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর তথ্য অনুযায়ী 2023 সালে প্রায় 16,500 বাংলাদেশি কর্মী দেশটিতে কর্মসংস্থানের সুযোগ পান। ফ্লুসি ডিক্রি এর আওতায় বাংলাদেশ থেকে মোট 30,850 জন কর্মী নিয়োগের কথা। স্থানীয় প্রশাসনে যাচাই বাছাই শেষে সেসব কর্মীর জন্য ওয়ার্ক পারমিট ইস্যু করা হলেও অভিযোগ উঠেছে 6 মাস থেকে 1 বছর পর্যন্ত পাসপোর্ট আটকে থাকার। এতে করে দেশের বিভিন্ন জেলার ভিসা প্রত্যাশীদের মাসের পর মাস চক্কর কাটতে হচ্ছে গুলশানের ভিসা সেন্টার VFS এর দ্বারে। 12 থেকে 15 লক্ষ টাকা খরচ করেও পাসপোর্ট জটিলতায় মেয়াদ পার হচ্ছে অনেকের ওয়ার্ক পারমিটের। জমা দিয়েছে 2023 সালের আগস্টে। যদি পাসপোর্ট এম্বাসিতে জমা থাকে তখন তার অন্য কোনো দেশের জন্য চেষ্টা করতে পারে না। ওই দেশে টাকা নিয়ে আটকে রাখছে দালাল, এই দেশে তো পাসপোর্ট আনতে পারতেছি না। তাহলে 1 মাসের মধ্যে বা 2 মাসের মধ্যে একটা ডিসিশন দিয়ে দেখ, আমাকে ভিসা দেখ বা রিজেক্ট করে দেখ। অনেকে বাচ্চা নিয়ে আসে, যেমন এই যে আমি একটা বাচ্চা নিয়ে আসছি, আমাদের একটু বসার একটু জায়গা হলে একটু ভালো হতো না। এদিকে নির্বাচিত কর্মীরা ঠিক সময়ে কর্মস্থলে যোগ দিতে না পারলে শ্রমবাজারটিতে বিরূপ প্রভাব পড়ার শঙ্কা বাইরা সভাপতির। ভিসা সংগ্রহ করতেই তো আমাদের 12টা বাজে প্যাসেঞ্জারদের, তারপরে গিয়ে ওখানে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আবার ওই কান্ট্রির ভিসা করতে। প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী বলছেন, বিষয়টি নিয়ে উদ্বেগের কথা ঢাকার ইতালি দূতাবাসকে জানানো হয়েছে। ইতালির রাষ্ট্রদূতের সাথে আমরা বৈঠক করেছি, আলাপ করেছি এবং তাদের পাসপোর্ট যাতে দ্রুত গতিতে ফেরত পায় এবং তারা যাতে ইতালি যেতে পারে। ঢাকায় নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত গণমাধ্যমকে জানান, দূতাবাসে জমা ওয়ার্ক পারমিটের 20%ই জাল হওয়ায় সময় লাগছে। You can buy an illegal way to get a nulla osta, and that is what middlemen sell. So a corrupted system and this is wrong, and this is something that the Italian government is determined to stop. ইতালিতে প্রায় 1,45,000 নিবন্ধিত বাংলাদেশি কর্মী রয়েছেন, অনিবন্ধিত আরও 2 লাখ। মার্জিয়া মুমো, সময় সংবাদ, ঢাকা। যুক্তরাষ্ট্রের পাশাপাশি ইউরোপও কমিয়ে দিয়েছে তৈরি পোশাক আমদানি। ইউরোস্ট্যাটের হিসেব বলছে, গেল জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত 4 মাসে বাংলাদেশ থেকে ইউরোপে পোশাক রফতানি কমেছে প্রায় 10%। তুলনামূলক ভালো অবস্থানে রয়েছে চীন, ভিয়েতনাম। ঘুরে দাঁড়াতে এলসি খোলা থেকে শুরু করে কাঁচামাল আমদানি ও পণ্য রফতানি প্রক্রিয়াকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার পরামর্শ অর্থনীতিবিদদের।
বাংলাদেশ থেকে যে পরিমাণ তৈরি পোশাক রপ্তানি হয় তার প্রায় 50% যায় ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন বাজারে। সেই বাজারই দিচ্ছে হতাশার খবর। ইউরোস্ট্যাটের তথ্য 2023 সালের জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত বিশ্ববাজার থেকে 2818 কোটি 17 লাখ ইউরো মূল্যের তৈরি পোশাক আমদানি করেছে ইউভুক্ত 27টি দেশ। চলতি বছরের একই সময়ে তা নেমে এসেছে 2641 কোটি 62 লাখ ইউরোতে, অর্থাৎ বছর ব্যবধানে কমেছে 6.28%। অঞ্চলটির এমন আমদানি সংকোচন নীতিতে বড় প্রভাব পড়েছে বাংলাদেশের রপ্তানিতে। হিসাব বলছে এ সময় বাংলাদেশ থেকে ইউরোপীয় অঞ্চলে তৈরি পোশাকের রপ্তানি কমেছে 9.85%। 2023 সালের প্রথম 4 মাসের তুলনায় এবছর একই সময়ে অঞ্চলটিতে 667 কোটি 21 লাখ ইউরো থেকে রপ্তানি আয় নেমেছে 601 কোটি 38 লাখ ইউরোতে। এ সময়ে অঞ্চলটিতে তৈরি পোশাকের বিশ্ববাজারে বাংলাদেশের অন্যতম প্রতিযোগী দেশ ভিয়েতনামের রপ্তানি 6.25% কমে 125 কোটি 34 লাখ ইউরো থেকে নেমেছে 117 কোটি 50 লাখ ইউরোতে। চলমান বৈশ্বিক অস্থিরতার মধ্যে প্রতিযোগিতার বাজার দখলে এগিয়ে থাকতে দেশের শীর্ষ রপ্তানি খাতের উৎপাদন থেকে রপ্তানি পুরো প্রক্রিয়াকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার পরামর্শ দিচ্ছেন অর্থনীতিবিদরা। গার্মেন্টস সেক্টরের আসলে শিডিউলগুলো এমন যে সেখানে কিন্তু একদিনও যদি দেরি হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু বায়াররা সেটা অ্যাকসেপ্ট করে না, তখন কিন্তু এই পণ্যটা উড়োজাহাজে করে পাঠাতে হয়, যার খরচটা কিন্তু অনেক বেশি। বাংলাদেশের প্রতিবেশী দেশ ভারতের রপ্তানি কমে 171 কোটি 1 লাখ ইউরো থেকে 152 কোটি 64 লাখ ইউরোতে নেমেছে। এ সময় তুরস্ক থেকে কমেছে সবচেয়ে বেশি 11.84%। তবে অঞ্চলটিতে সবচেয়ে কম কমেছে চীনা পোশাকের রপ্তানি, মাত্র 1.81% কমে 666 কোটি 48 লাখ থেকে নেমে দাঁড়িয়েছে 654 কোটি 41 লাখ ইউরোতে। মার্কিন বাজারও হাঁটছে আমদানি সংকোচন নীতিতে। 2023 সালের এপ্রিল পর্যন্ত 4 মাসে যেখানে যুক্তরাষ্ট্র আমদানি করেছে 2520 কোটি 22 লাখ ডলার মূল্যের তৈরি পোশাক, সেখানে চলতি বছরের একই সময়ে তা কমে দাঁড়িয়েছে 2368 কোটি 97 লাখ ডলারে। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। অপ্রাতিষ্ঠানিক খাতে অসামান্য অবদান সত্ত্বেও দেশের ভাসমান ক্ষুদ্র ব্যবসায়ীদের খবর রাখে না কেউই। পুঁজি সংকটে হয় না তাদের স্থায়ী দোকান, বেড়ে না ব্যাংক ঋণ সহ আর্থিক সহায়তা। সংশ্লিষ্টরা বলছেন এসব ব্যবসায়ীদের উপেক্ষা করে সরকারও হারাচ্ছে বড় অঙ্কের রাজস্ব। বিশেষজ্ঞরা বলছেন তাদেরকে অর্থনীতির মূল স্রোতে আনতে প্রয়োজন সুষ্ঠু ব্যবস্থাপনা আর আর্থিক সহায়তা। বিস্তারিত আলতাফ হোসাইনের রিপোর্টে ছবি তুলেছেন আশরাফুল ইসলাম। রাজধানীতে দীর্ঘ 27 বছর ধরে এভাবে পথে পথে ঘুরে পোশাক বিক্রি করছেন 65 বছর বয়সী এই ক্ষুদ্র ব্যবসায়ী। শুরুতে স্বপ্ন বুনেছিলেন স্বল্প পুঁজির এই ব্যবসায় একদিন বড় হবে, মিলবে অর্থনৈতিক মুক্তি। আমি বড় আশা করতে পারিও নাই আর যাইতে পারি। তার মতো চা পান বিক্রেতাও ভাবছেন বছর ঘুরলেই বোধহয় একটি দোকানের মালিক হবেন। চুরিমালা বিক্রেতা খালাও স্বপ্ন দেখেন একটি স্টেশনারি দোকানের মালিক হবার। তবে তাদের সব স্বপ্নই আটকে আছে পুঁজি সংকটে। যদি পুঁজি থাকতো তাহলে তো আমরা ঠিক আছে সহকারী করতাম না, তাহলে আমরা নির্দিষ্ট একটা দোকান নিতাম। এসব দোকানদারি করলে তো মনে করেন 20 টাকার পুঁজি লাগে, কমপক্ষে 50 থেকে 60 হাজার টাকার প্রয়োজন। এক জায়গায় একটা দোকান নিতে গেলে 2 লাখ 3 লাখ টাকা অ্যাডভান্স দিতে হবে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো তথ্য, দেশে মোট শ্রমশক্তির 95%ই অপ্রাতিষ্ঠানিক। বাংলাদেশ দোকান মালিক সমিতির হিসাব, দেশে ভাসমান ক্ষুদ্র ব্যবসায়ীদের সংখ্যা প্রায় 1.5 কোটি। কর্মসংস্থান সৃষ্টি সহ অর্থনীতিতে বড় অবদান থাকলেও মূল স্রোতে আসতে পারছেন না তারা। এইগুলো আমরা কেউ দৃষ্টিপাত করি না। আমাদের ব্যাংকগুলো গড়ে উঠছে দানবীয় কায়দায়। এরা হাজার হাজার কোটি টাকার লোন দিতে পছন্দ করে, এরা ক্ষুদ্র ঋণ, অতি ক্ষুদ্র ঋণ দেওয়ার পছন্দ করে না। অর্থনীতিবিদরা বলছেন সুষ্ঠু ব্যবস্থাপনা আর সরকারি সহায়তার অভাবে ক্ষুদ্র ব্যবসায়ীদের জীবনমান ও ব্যবসার যেমন ঘটছে না কাঙ্ক্ষিত উন্নয়ন, তেমনি সরকারও হারাচ্ছে রাজস্ব আয়। সরকারের পক্ষ থেকে একটা ভালো ভূমিকা পালন করতে পারে, একটা সিস্টেমের মধ্যে তাদেরকে নিয়ে আসা যায়, তাহলে কিন্তু আপনার আর্থিক প্রতিষ্ঠান বা যে সমস্ত ব্যাংকগুলো আছে তারাও কিন্তু এই ব্যাপারে এগিয়ে আসবে। অপ্রাতিষ্ঠানিক বা অসংগঠিত যাই বলি না কেন, অর্থনৈতিক মুক্তিলাভের আশায় অনেকটা নীরবে কাজ করে যান এসব ক্ষুদ্র ব্যবসায়ীরা। তবে বিচ্ছিন্নভাবে নিয়োজিত থাকায় তাদের অবদানটি দেশের সামষ্টিক অর্থনীতির পরিসংখ্যানে আসে না, ফলে রাষ্ট্রীয়ভাবেও তাদের জন্য নেওয়া যায় না কোনো ধরনের পদক্ষেপ। এ অবস্থায় নিজের ভাগ্য বদলে নিজস্ব প্রচেষ্টাতেই সমবায় ব্যবস্থাকে কাজে লাগানোর পরামর্শ অর্থনীতিবিদদের। আলতাফ হোসাইন, সময় সংবাদ, ঢাকা। শুধু উত্তর পূর্ব ভারত নয়, মহারাষ্ট্র, চেন্নাই সহ ভারতের অন্যান্য অঞ্চলে বাংলাদেশি ব্যবসায়ীদের কর্মকাণ্ড বাড়ানোর আহ্বান জানিয়েছেন
কনফেডারেশন অব ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি CII। গণমাধ্যমকে কথা জানান প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। দুদিনের রাষ্ট্রীয় সফরের প্রথম দিনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ভারতের বেসরকারি বাণিজ্য সমিতি কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি CII এর প্রধান নির্বাহী কর্মকর্তারা। এ সময় ভারতীয় ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান প্রধানমন্ত্রী। সাক্ষাৎকালে বাংলাদেশের প্রতিনিধি দলে ছিলেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানও। গণমাধ্যমকে তিনি জানিয়েছেন, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে সবসময় গুরুত্ব দিয়ে আসছে বাংলাদেশ। Our relationship with India is very, very close. Prime Minister Modi has always said neighborhood first. Prime Minister Hasina also always says that she'll give priority to neighbors. We want to build much more on the existing very, very friendly and strong relations which exist. The relationship is, basically increasing our economic cooperation between the two countries, both at the government level, but more importantly at the private sector level. প্রধানমন্ত্রীর সঙ্গে ওই বৈঠকে কেবল উত্তর পূর্ব ভারত নয়, পুরো ভারতে অর্থনৈতিক কর্মকাণ্ড বাড়ানোর প্রস্তাব দেয় CII। There's been a lot of concentration in the northeast. India and Bangladesh, a lot of work has been done, a lot of cooperation, economic cooperation has been done. But CII today gave a very, very interesting proposal, which Prime Minister Hasina supported wholeheartedly, and that is that Bangladesh businesses should also look at other areas of India. প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী S জয়শঙ্করও। ইয়ানুর শিফাত, সময় সংবাদ। গঞ্জ থেকে চলতি মৌসুমে প্রথমবার বিদেশে আম রপ্তানি শুরু হয়েছে। নাচলের একটি বাগান থেকে 600 কেজি হাড়ি ভাঙা আম পাঠানো হয় সুইডেনে। গাছে গাছে ঝুলছে ফ্রুট ব্যাগিং করা আম। শনিবার চাঁপাইনবাবগঞ্জের নাচল উপজেলার কেন্দ্রবোনা গ্রামের কৃষক রফিকুলের বাগান থেকে 600 কেজি হাড়ি ভাঙা আম পাঠানো হয় সুইডেনে। এর মধ্য দিয়ে চলতি মৌসুমে এ জেলা থেকে বিদেশে গেল সুমিষ্ট রসালো এই ফলের প্রথম চালান। গত বছর 4টি দেশে প্রায় 30 মেট্রিক টন আম রপ্তানি করেন রফিকুল। এবার ইউরোপ, মধ্যপ্রাচ্য সহ 8টি দেশে রপ্তানির লক্ষ্যে হাড়িভাঙা, আম্রপালি, বাড়িচার, ব্যানানা, ম্যাঙ্গো ও গৌরমতি জাতের প্রায় 250 মেট্রিক টন আম প্রস্তুত করেছেন তিনি। আশা করতেছি গত বছর যেহেতু 30 মেট্রিক টন দিয়েছি, এই বছর তো 200 থেকে 250 মেট্রিক টন দিতে পারবো বলে মনে করতেছি। কীটনাশক বলেন, সার, তারপরে আদার্স পানি, সবকিছু আমরা ওই উত্তম কৃষি পরিচর্যার মাধ্যমে আমরা এটাকে পরিচর্যা করছি। ফুড ব্যাগিং করি, আপনার বালাইনাশক ব্যবহার করি, সময় উপযোগী যেগুলো করা দরকার সেগুলো করি। রপ্তানিযোগ্য আম উৎপাদনের লক্ষ্যে কৃষকদের প্রশিক্ষণ, পরামর্শ ও সহযোগিতা দিচ্ছে কৃষি বিভাগ। উত্তম কৃষি চর্চার যে নিয়ম কানুনগুলো আছে তাদেরকে আমরা প্রশিক্ষণের মাধ্যমে শিখাইছি, সেই অনুযায়ী তারা কাজ করে তারা আমগুলো উৎপাদন করতেছে। 2022 সালে চাঁপাইনবাবগঞ্জ থেকে 130 মেট্রিক টন এবং গত বছর 376 মেট্রিক টন আম রপ্তানি হলেও চলতি মৌসুমে চাঁপাইনবাবগঞ্জ থেকে আম রপ্তানির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেনি কৃষি বিভাগ। সময় সংবাদ, চাঁপাইনবাবগঞ্জ। লিচুর রাজ্য দিনাজপুরে মৌসুম শেষেও জমে উঠেছে কেনা বেচা। চড়া দাম হলেও কিনছেন ক্রেতারা। বিস্তারিত জানবো, নিউ মার্কেট বাজারে আছেন সহকর্মী গোলাম নবী দুলাল। সরাসরি যাব তার কাছে। আমি এই মুহূর্তে দিনাজপুর শহরের নিউ মার্কেট লিচু বাজারে রয়েছি। মৌসুমের শেষ সময়ে লিচুর বেচাকেনা এখানে চলছে এবং আজকে আপনি দেখছেন যে এই লিচুর বাজারে যে আমদানি, সে আমদানি খুব একটা কম। এই কারণে যে লিচুর যে মৌসুম সেটি 2 মাস থেকে 2.5 মাস চলে। বৈশাখ, জ্যৈষ্ঠ এবং আষাঢ় আসে, আষাঢ়ের 9 তারিখ। এই বাজারে আজকে যে লিচুগুলো উঠছে, মাদ্রাজি লিচু তেমন নেই, তবে বোম্বে, চায়না 3, চায়না 2, বেদানা, হাড়িয়া এবং কাঁঠালি এইসব লিচুই এখন বাজারে আমরা দেখছি। যে দামটা আপনাকে জানিয়ে রাখি, আজকের বাজারে বেদানা যে লিচুটি সেটি প্রতি 600 থেকে 800 টাকা, হাড়িয়া বেদানা এটা 500 থেকে 550 টাকা, কাঁঠালি জাতের যে লিচুটি সেটি 550 থেকে 600 টাকা প্রতি 100, বোম্বাই 350 টাকা। সবচেয়ে বেশি যেটির চাহিদা সেটি হচ্ছে চায়না 2 এবং চায়না 3, এটি বিক্রি হচ্ছে প্রতি 1000 থেকে 1200 টাকা বিক্রি হচ্ছে। এখানে যারা লিচু আড়তদার যারা আছেন তারা যেটা বলছেন
লিচুর যে আমদানি সেটা কিন্তু দিনে দিনে আপনার কমে আসছে। ঈদের আগে আপনার লিচুর প্রচুর আমদানি ছিল, কিন্তু দিন যতই যাচ্ছে লিচুর মৌসুম কিন্তু শেষ হয়ে আসছে। তাও যারা ক্রেতা তারা কিন্তু কিনছেন, বিক্রেতারা বিভিন্নভাবে ক্রেতাদের আকৃষ্ট করার জন্য লিচুর দাম তারা হাঁকাচ্ছেন। তারপরেও অনেকে ব্যক্তিগত পর্যায়ে পারিবারিক বা স্বজনদের জন্য তারা এখন আপনার লিচু এখান থেকে সংগ্রহ করছেন। তো আমার কাছ থেকে লিচুর সর্বশেষ এই ছিল। দেখছেন এ সময়ের বাণিজ্য। ক্রেতা শূন্য বাজারেও দামের উত্তাপ। সপ্তাহ ব্যবধানে দেশি পেঁয়াজের দাম 10 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 90 টাকায়। এই মুহূর্তে রাজধানীর কারণ বাজারে আছেন সহকর্মী সাইফুল ইসলাম, সরাসরি যাব তার কাছে। ক্রেতা শূন্য বাজার যেমনটি বলছিলেন, আসলে কোরবানির পরপরই কিন্তু বাজারে আমরা তেমন একটা ক্রেতা দেখিনি। তবে এই যে ক্রেতার পরিস্থিতি যেমনটি কম, তেমনি কিন্তু বাজারে কমেছে কিন্তু বিভিন্ন পণ্যের সরবরাহ। আমরা যদি পেঁয়াজের কথাই বলি, আমরা যেটা দেখতে পাচ্ছি পাবনার পেঁয়াজ, দেশি যে পাবনার পেঁয়াজ সেটি এখানে এটির কেজি কিন্তু প্রায় 90 থেকে 95 টাকা হাঁকানো হচ্ছে। আমরা যেমনটি দেখতে পাচ্ছি, শুধুমাত্র এই পেঁয়াজ না, বাজারে কিন্তু ইন্ডিয়ান পেঁয়াজ থেকে শুরু করে এবং ফরিদপুরের যে হাইব্রিড পেঁয়াজ সেটিও কিন্তু আমরা বাজারে দেখতে পাইনি। কেননা হচ্ছে যখনই পেঁয়াজের বাজারে সরবরাহ ঘটে তখনই কিন্তু দাম বাড়ে। ঠিক এমনটা পরিস্থিতি আমরা কিন্তু বাজারে অন্যান্য দিকেও দেখতে পেয়েছি। আমরা যদি একটু মরিচের কথা বলি, কাঁচা মরিচ যেটি হচ্ছে দেখা যাচ্ছে যে বন্যা বা হচ্ছে বৃষ্টি কবলিত এলাকা থেকে সরবরাহ বেশি বাড়ে বলেই কিন্তু এই কাঁচা মরিচের দামটা বাড়ছে, এমনটা কিন্তু আমরা জানতে পেরেছি। তবে আমরা রাজধানীর যদি অন্যান্য বাজারের কথা বলি, আমি সকালে দেখতে পেয়েছি যে 300 টাকা কিন্তু হাঁকানো হচ্ছে রাজধানীর উত্তরার একটি বাজারে। তবে অন্য দিক থেকে আমি যদি কারণ বাজারের পরিস্থিতি বলি, এখানে পাইকারি থেকে খুচরা পর্যায়ে আসলেই কিন্তু দামের একটা তারতম্য ঘটে। যেমনটি আমরা এখানে যে খুচরা পর্যায়ে দেখতে পাচ্ছি 250 টাকা করে, কিন্তু 250 টাকা করে কেজি বিক্রি হচ্ছে। তবে এর পাশাপাশি শুধুমাত্র যে কাঁচামরিচটা, একটু অন্যান্য প্রোডাক্টের দাম কিন্তু আমরা দেখেছি যে কিছুটা তারতম্য ঘটেছে শুধুমাত্র ঈদের পরপরই বলে, কেননা সরবরাহ কমেছে। তো পেঁয়াজের কথা যেটি বলি, আমরা বলি যে ঈদের ছুটিতে কিন্তু বর্ডার ক্ষেত্র থেকে ভারতীয় জাতের সরবরাহ কমার কারণে কিন্তু একটা বাজারে দেশি পেঁয়াজের দামে কিন্তু একটা তারতম্য ঘটেছে, আমরা জানতে পেরেছি। এই ছিল আমার কাছে রাজধানীর কারণ বাজারের সর্বশেষ। দেখছেন এ সময়ের বাণিজ্য। মালয়েশিয়ায় প্রথমবারের মতো উদ্বোধন করা হলো যুক্তরাষ্ট্রের প্রযুক্তি জায়ান্ট অ্যাপলের স্টোর। শনিবার কুয়ালালামপুরের দ্য এক্সচেঞ্জ TRX মলে এর উদ্বোধন করা হয়। মোহাম্মদ আব্দুল কাদের সে খবর জানাচ্ছেন। স্থানীয় সময় শনিবার মালয়েশিয়ার কুয়ালালামপুরের দ্য এক্সচেঞ্জ TRX মলে টেক জায়ান্ট অ্যাপলের স্টোরের উদ্বোধনের দিন লোকে লোকারণ্য ছিল। অ্যাপল স্টোরের তালা খুলতেই ভিড় লেগে যায় টেক লাভারদের। দেশটিতে নতুন এই অ্যাপল স্টোরের নাম দেওয়া হয়েছে অ্যাপল দ্য এক্সচেঞ্জ TRX। But I start queuing on 11:30. So my queuing number is 007. So I'm the lucky 7. Yeah, I think the interior is magnificent, very beautiful, very stunning. So when I look at it, my jaw drops. That's how I feel. Like I'm very proud that Apple opened the store in Malaysia. নিজ দেশে অ্যাপলের অফিসিয়াল স্টোর হওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেন টেক ভক্তরা। Well, see, at 8:30, I didn't expect to see 200 plus people, so it's very unexpected for this wave of people to be here early in the morning for an Apple launch. So it's not just to buy products, but I think it's the starting point of a proper Apple community in Malaysia. নতুন এই স্টোরটি বিশ্বের অন্যতম জনপ্রিয় স্টোর হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। আনুষ্ঠানিক উদ্বোধনে অ্যাপল স্টোরে আসা প্রথম ব্যাচের দর্শকদের বিশেষ স্মারক হিসেবে একটি করে টোট ব্যাগ উপহার দেন স্টোর কর্তৃপক্ষ। এ সময় উপস্থিত ছিলেন অ্যাপলের খুচরা বিপণন বিভাগের জ্যেষ্ঠ ভাইস প্রেসিডেন্ট ডিয়াড্রে ও ব্রায়েন। বিশ্বব্যাপী অ্যাপলের 500টি স্টোর রয়েছে, যেখানে প্রতিদিন 10 লাখেরও বেশি ক্রেতা পরিদর্শন করেন। তবে দক্ষিণ পূর্ব এশিয়ায় এটি 6ষ্ঠ অ্যাপল স্টোর হলেও মালয়েশিয়ায় প্রথম। মোহাম্মদ আব্দুল কাদের। দেখছেন এ সময়ের বাণিজ্য। ব্রিটেনের সবচেয়ে ধনী পরিবার হিসেবে পরিচিত হিন্দুজার 4 সদস্যকে কারাদণ্ড দিয়েছেন সুইজারল্যান্ডের এক আদালত। গণমাধ্যম কর্মীকে শোষণ এবং বেআইনি কর্মসংস্থানের জন্য 4 থেকে 4.5 বছরের বিভিন্ন মেয়াদে এই কারাদণ্ড দেওয়া হয়েছে। প্রায় 37 বিলিয়ন ইউরোর মালিক এই পরিবারের বিরুদ্ধে অভিযোগে বলা হয়, ভারত থেকে নিয়ে আসা 3 গৃহপরিচারিকাকে তারা 18 ঘন্টা কাজের বিনিময়ে মাত্র 7 ইউরো পারিশ্রমিক দিতেন। পাসপোর্ট বাজেয়াপ্ত করে তাদের প্রাসাদের বাইরেও যেতে দেয়া হতো না। এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করা হবে বলে জানিয়েছেন হিন্দুজা পরিবারের আইনজীবীরা। দেশের বিভিন্ন দেশে হিন্দুজা পরিবারের তেল, গ্যাস, ব্যাংকিং ও
স্বাস্থ্য খাতে ব্যবসা রয়েছে। এই পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ইতালি দূতাবাসে মাসের পর মাস আটকা 20,000 বাংলাদেশের পাসপোর্ট বন্ধ হতে পারে। দেশটিতে শ্রম বাজার, 20% ওয়ার্ক পারমিটই নকল বলছেন রাষ্ট্রদূত। যুক্তরাষ্ট্রের পাশাপাশি ইউরোপেও কমছে বাংলাদেশ থেকে তৈরি পোশাক রফতানি। ভালো অবস্থানে চীন, ভিয়েতনাম। উৎপাদন থেকে রফতানি পুরো প্রক্রিয়াকে গুরুত্ব দেওয়ার তাগিদ। এবং চাঁপাইনবাবগঞ্জ থেকে আম রফতানি শুরু। 600 কেজি হাড়ি ভাঙা আম গেল সুইডেন। মৌসুমের শেষেও দিনাজপুরে জমজমাট লিচুর বেচাকেনা। এই ছিল এই সময়ের বাণিজ্যে। সময় সংবাদের সঙ্গে থাকবেন সহকর্মী শায়লা রহমান ইমা। ধন্যবাদ ইমদাদ। সময় সংবাদ নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।